এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। অতিরিক্ত দুর্বলতায়, ভয় এবং উত্তেজনা থেকে জ্ঞান হারিয়েছে প্রাপ্তি। শরীর বেশ দুর্বল, সারাদিন খায়নি, হয়তো সেজন্য প্রেশার ফল করছে। প্রহর তীক্ষ্ণ চোখে প্রাপ্তিকে একবার দেখলো। মেয়েটা নিজের শরীরের প্রতি এত অবহেলা করে, তাছাড়া তাকে দোষ দিয়েও লাভ নেই। সব দোষ যে আফরোজার, সেটা প্রহর বুঝতে পারে। ইফতেখার সাহেবও এটা শোনার পর চুপচাপ হয়ে গেছেন। নিজের প্রতি এখন তীব্র ঘৃণা হচ্ছে তার। এমন একজন খারাপ মহিলাকে তিনি কি করে নিজের স্ত্রীর সম্মান দিলেন? ডাক্তার কিছু ওষুধপত্রের নাম বলে তখন চলে গেলে প্রহর উঠে দাঁড়ালো। সকলের উদ্দেশ্যে গমগমে স্বরে বলল, আমি প্রাপ্তিকে নিয়ে বাসায় যেতে চাচ্ছি। আব্বু, তুমি আঙ্কেলের সঙ্গে থাকো আজ, আর রাহাত মাকে নিয়ে পরে চলে আসিস। প্রাপ্তি দুর্বল শরীরে একবার লোকটার দিকে চেয়ে দেখলো। প্রহর কথা শেষ করে কারো সম্মতির অপেক্ষা না করে হুট করে প্রাপ্তিকে কোলে তুলে নিল। প্রহর আচমকা এমন কিছু করবে তা উপস্থিত সকলের ধারণার বাইরে ছিল। প্রাপ্তির লজ্জায় মাথা কাটা যাচ্ছে। লোকটা এত নির্লজ্জ কেন? প্রহর সকলের অস্বস্তি লক্ষ্য করলেও তাদের থেকে বিদায় নিয়ে দরজার কাছে এগিয়ে গেল। রাহাত সেই দৃশ্য দেখে মিটে মিটে হেসে চলেছে। হাস্যরত অবস্থাতেই সে সেখান থেকে উঠল। খানিক দূরে দাঁড়িয়ে ফোন বের করে প্রহরের কাছে ভয়েস পাঠালো। লজ্জা শরম কোথায় রেখে এসেছিস তুই? সবার সামনে কোলে তুলতে লজ্জা করলো না? কিছুক্ষণ পরেই ফিরতে উত্তর এলো রাহাতের ফোনে। প্রহরও ভয়েসের মাধ্যমে বলেছে, আমি অন্যের বউকে কোলে নেইনি যে লজ্জা পেতে হবে। নিজের বউকে কোলে নেওয়ার মাঝে লজ্জার কিছু দেখছি না আমি। লজ্জাকর পরিস্থিতিতে পড়ে গেছে প্রাপ্তি। দুই বন্ধুর এরকম দুষ্টুমিপূর্ণ কথায় সেই মুহূর্তে হতভম্ব। যে পুরুষকে গম্ভীরতার খুলুস ছেড়ে সে কখনো বের হতেই দেখেনি, সেই পুরুষই আজ তার বিভিন্ন রূপ দেখে চলেছে। হুট করে কোলে নেওয়ায় প্রাপ্তির মধ্যে এমনিতেই আড়ষ্টতা কাজ করছে, তার মাঝে আবার তাদের কথোপকথনে সে যেন লজ্জার আতঙ্ক সাগরে হাবুডুবু খাচ্ছে। প্রাপ্তি মুখ তুলে তাকানোর ঝু পাচ্ছে না। মাথা ঝিমঝিম করায় তার চোখ বন্ধ থাকলেও সে অনুভব করতে পারছে প্রহরের হাঁটার তীব্র গতি। প্রাপ্তি এবার মুখ তুলে আর চোখে তাকে একবার দেখে নিল। লোকটার দৃষ্টির সামনের দিকে নির্লিপ্ত ভঙ্গিতে সে হেঁটে চলেছে। প্রাপ্তি চোখ নামালো। বাগান পেরিয়ে সড়কে উঠেছে এখন। বুকের খুব কাছাকাছি থাকায় প্রাপ্তি এক অদ্ভুত সুন্দর স্মেল পাচ্ছে লোকটার শরীর থেকে। সুঘ্রাণটা এত আকর্ষণীয় যে প্রাপ্তির ইচ্ছে করছে তার উন্মুক্ত বুকে নাক ডুবিয়ে ঘ্রাণটা নিঃশ্বাসের সঙ্গে টেনে নিতে। পরক্ষণে প্রাপ্তি তার এসব অবান্তর ভাবনাকে ধিক্কার জানালো। কি সব ভেবে চলেছে সে? জ্ঞান হারিয়ে মাথা খারাপ হয়ে গেছে নাকি তার? প্রাপ্তি যখন তার ভাবনার বেড়াজালে আবদ্ধ, তখনই তাকে নিয়ে বাসায় প্রবেশ করে প্রহর। লিফট থেকে বেরিয়ে চাবি দিয়ে মেন দরজা খুলে তারপর দরজা বন্ধ করে সরাসরি নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। প্রাপ্তি চোখ বুজে পড়ে আছে। ভীষণ খারাপ লাগছে তার। প্রহর রুমে প্রবেশ করে আস্তে করে প্রাপ্তিকে বিছানায় শুয়ে দিল। প্রাপ্তির দিকে খানিক ঝুঁকে শুধালো, খুব খারাপ লাগছে? প্রাপ্তি পিটপিট করে চাইল। চোখ খোলা রাখতেও তার ইচ্ছে করছে না। মাথা ঝিমঝিম করছে, তাছাড়া প্রচণ্ড ক্ষুধাও পেয়েছে তার। সারাদিন এক নাগারে কাজ করায় বিশ্রামের অভাবে শরীরের হাড়গোড় ব্যথাও করছে তীব্রভাবে। সে নিভু নিভু দৃষ্টি ফেলে নিজের স্বরে বলল, প্রাপ্তির নিস্তেজ মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থাকলে প্রহরের মন কেমন বিদ্রোহ করে উঠল। এখনই কিছু করার মনোভাব পোষণ করলেও শেষ মুহূর্তে নিজেকে সামলালো। এভাবে নয়, আচমকা আক্রমণে তারা যেন ভরকে যেতে পারে তার ব্যবস্থা করা দরকার। প্রহর প্রাপ্তিকে আরেকবার দেখে নিয়ে মৃদু শ্বাস ছেড়ে উঠে রুমের বাইরে গেল। কিছুক্ষণের মাঝে খাবারের প্লেট হাতে নিয়ে রুমে প্রবেশ করলো। বেডসাইড টেবিলে প্লেট রেখে প্রাপ্তিকে শোয়া থেকে উঠালো। অতঃপর প্রাপ্তির দিকে শান্ত দৃষ্টি ফেলে বলল, আমি খাইয়ে দেব নাকি নিজে খেতে পারবেন? প্রাপ্তি মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আমি খেতে পারবো। শিওর? প্রহর আর কিছু না বলে প্রাপ্তির হাতে প্লেট দিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রাপ্তি সেদিকে একবার চেয়ে খাবারে মনোযোগ দিল। খাওয়া শেষ করে বিছানায় ফের টান হয়ে শুয়ে পড়ল সে। এবার একটু ভালো লাগছে তার। প্রহর এখনো ওয়াশরুম থেকে বের হয়নি। লোকটা কি গোসল করছে এখন? প্রাপ্তির সেদিকে আরেকবার চেয়ে পুরো রুমে একবার চোখ বুলালো। রুমটা ভীষণ পরিপাটি। প্রাপ্তির শুয়ে থেকে এটাই ভাবছে মানুষের জীবনটা কত অদ্ভুত। এক নিমিষে সে অন্য কারো বউ হয়ে গেল। প্রহরও তার মাঝে এখন পবিত্র সম্পর্ক বিদ্যমান। নিজের জীবন নিয়ে সে যে অনিশ্চয়তায় ভুগত তা এক মুহূর্তে কেমন পাল্টে গেল। নিজের বিয়ের ব্যাপারটা বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে প্রাপ্তির। সব স্বপ্ন লাগছে। মনে হচ্ছে ঘুমিয়ে গেলে সে স্বপ্ন ভেঙে যাবে।
প্রাপ্তি এবার জানালা ভেদ করে আকাশের দিকে তাকালো। সৃষ্টিকর্তা আসলেই উত্তম পরিকল্পনাকারী। আমরা যা কল্পনাও করি না তাই বাস্তবায়ন করে দেন তিনি। তাহলে কি প্রাপ্তির ভাগ্য পরিবর্তন হলো? এবার কি সে সুখের দেখা পাবে? নিকশ কালো আকাশের দিকে চেয়ে থাকা অবস্থাতেই প্রাপ্তির নিজের মা বাবার কথা স্মরণ হলো। বাবা মায়ের একমাত্র রাজকন্যা ছিল সে, অথচ ভাগ্য তাকে কোথা থেকে কোথায় এনে ফেললো। বাবা মা ছাড়া দুনিয়ায় বেঁচে থাকা যে বড্ড কঠিন সেটা প্রাপ্তি বেশ কবছরে হারে হারে টের পেয়েছে। কতটা বছর সে লাঞ্ছনা সহ্য করেছে সেটা সেই জানে। তবে মামির এমন পরিণতি সে চায়নি। তার আশা ছিল মামি তার ভুল বুঝে একদিন ঠিক তাকে কাছে টেনে নিবে। হ্যাঁ, এই জন্য কত কিছু করে যে সে তার মন পাবার চেষ্টা করেছে সেটার হিসেব নেই। এত কিছু করেও সে আফরোজার ভালোবাসার পরিবর্তে রোশানলের শিকার হলো। প্রাপ্তি আজও বুঝতে পারে না তার ভুলটা কোথায়, কি করেছে সে যার জন্য মামি তার প্রতি এতটা ক্ষিপ্ত। এসব ভেবে প্রাপ্তির মাথা হ্যাং হবার জোগাড়। তাই চিন্তা ভাবনা ছেড়ে প্রাপ্তির চোখ বুঝলো এবার তার বাবা মা বেঁচে থাকলে কতটা খুশি হতো আজ। এটা মনে করে প্রাপ্তির দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো। ঠিক তখনই তোয়ালে কোমর পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো প্রহর। প্রাপ্তির চোখ মুছে সেদিকে তাকাতেই চক্ষু তার চরক গাছ। উন্মুক্ত ফর্সা শরীরে পানির কণা লেগে আছে তার, মুখটা হয়ে আছে রক্তিম। ভেজা চুলে হাত বুলিয়ে হঠাৎ প্রাপ্তির দিকে চাইলে প্রাপ্তি থতমত খেয়ে চোখ সরালো তার থেকে। লোকটা তার সামনে এভাবে বের হলো। পরক্ষণে প্রাপ্তির মনে পড়লো সে তো এখন তার বউ, তার সামনে এভাবে বের তো হতেই পারে। ধ্যাত, ভুলে গেছিল সে। প্রাপ্তি তৎক্ষণাৎ কম্বল টেনে মুখ থেকে আর চোখে প্রহরকে আরেকবার দেখে নিল। লোকটা আজ কোথায় কোথায় গেছে কে জানে। তার মামির ভাইয়ের সঙ্গে করা প্ল্যান সম্পর্কে জানা তো এত সহজ ব্যাপার নয়। প্রাপ্তি যতদূর জানে ইকবাল খান ও অস্ত্রসহ বিভিন্ন অনৈতিক ব্যবসার সঙ্গে জড়িত। প্রহর কি তাদের আস্তানে গেছিল? রেকর্ডিংয়ে তো তাদের সাজানো প্ল্যান সবটাই স্পষ্ট। সাধারণ একজন পুরুষের এতটা সাহস কিভাবে হতে পারে সেটা বুঝে পায় না প্রাপ্তি। হঠাৎ বাহির থেকে কথা কানে এলে প্রাপ্তি বুঝতে পারে রাজিয়া বেগম চলে এসেছেন। প্রহর ওর সেদিকে এক পলক চেয়ে গায়ে পোশাক জড়িয়ে প্রাপ্তির কাছে এগিয়ে গেল। এর মাঝে প্রাপ্তির চোখ খুলে প্রহরের অবস্থান বুঝে নিতে গেলে দুজনের চোখাচোখি হয়ে গেল। প্রাপ্তি তৎক্ষণাৎ ভরকে গিয়ে চোখ বন্ধ করলো। তা দেখে প্রহর ঠোঁট বাঁকিয়ে হাসলো। প্রাপ্তির কাছে বসে তার মাথায় হাত রাখলো। প্রাপ্তির চমকে তাকালে প্রহর বলে উঠল, লুকোচুরি করে দেখার দরকার নেই। আপনার স্বামী হই আমি, দেখতে হলে সরাসরি দেখবেন। প্রাপ্তি এবার লজ্জা পেয়ে গেল। লোকটা বুঝলো কিভাবে? তাছাড়া আপনি সম্বোধন তার ঠিক হজম হচ্ছে না। তার সঙ্গে ফোনে কথা বলার সময় তো খুব আদরে ভঙ্গিতে তুমি সম্বোধন করেছিল, এখন আবার কি হলো? ঢং করে আপনি বলছে। প্রহর এবার চোখ শুরু করে বলল, আরও কিছু খাবেন? প্রাপ্তি অস্ফুট স্বরে বলল, তাহলে ঘুমান। এই ছোট্ট মাথায় এত চাপ নিতে হবে না, বিশ্রাম প্রয়োজন আপনার। প্রাপ্তির সম্মতি জানিয়ে এক্ষুনি আড়ষ্ট হয়ে শুয়ে পড়ল। প্রহরও তার বইয়ের বিছানায় মেলে রাখা লম্বা ক্যাশরাশির দিকে এক পলক তাকিয়ে রুমের বাইরে চলে গেল পর মুহূর্তেই। ইকরামের কানে প্রহর আর প্রাপ্তির বেশ সংবাদটা পৌঁছে গেছে। এটা শোনার পর থেকেই তার পাগলামি বেড়ে চলেছে। ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙচুর করছে। ছেলের পাগলামি দেখে ইকবাল যথেষ্ট বিরক্ত। একটা মেয়ের জন্য এমন করার কোনো মানেই হয় না। অবশেষে আফরোজা নিজের ভাতিজাকে বুঝিয়ে শুনিয়ে সোফায় বসালো। তাকে আশ্বাস দিয়ে চড়ানো গলায় বলল, এই মেয়ের কারণে আমি আজ ঘর ছাড়া। আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন মাঠে মারা পড়ল। ইফতেখারের সমস্ত সম্পত্তি আমার হাতছাড়া হয়ে গেল। ওকে কি ছেড়ে দেব ভেবেছিস? মাথা ঠান্ডা কর তুই। ওর এমন অবস্থা করব যেন জীবনে কারো সামনে মুখ দেখাতে না পারে। তবে এবারের প্ল্যান হবে ভিন্ন। ইকরাম টেবিলে আঘাত করে বলল, প্রাণপ্রীতিকে চাই আমার, ওকে যে কোনোভাবেই আমার কাছে চাই ফুপি। তখন ওকে বোঝাবো আমাকে ফাঁকি দেওয়ার ফল কি ভয়ানক হতে পারে। আফরোজা ভাতিজার কথায় সায় জানিয়ে বিভিন্ন যুক্তি দিয়ে তাকে শান্ত করলো। তাদের নিকষ কালো মনের মতোই নিষ্ঠুর পরিকল্পনার পরবর্তীতে মগ্ন হলো তারা। রাহাতের মুখোমুখি বসে আছে প্রহর। তাদের মাঝে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হচ্ছে। রাতের খাবার শেষে রাহাতের জন্য বরাদ্দকৃত রুমে এসে বসেছে তারা। রাহাত কিছুক্ষণ অন্যমনস্ক থেকে প্রহরের বলা কথাগুলোর মর্ম বোঝার চেষ্টা করলো। একটা প্রশ্ন তৎক্ষণাৎ তার মাথায় এলে সে চিন্তিত ভঙ্গিতে বলল, এসবের পেছনে কি আর কারণ থাকতে পারে প্রহর? ইকরাম শালা পছন্দ করে প্রাপ্তিকে, তাই তুলে নিয়ে যেতে চাইছিল। এটা তো স্বাভাবিক বিষয়। প্রহর তীক্ষ্ণ চোখে বন্ধুর দিকে চেয়ে বলল, উপর থেকে স্বাভাবিক দেখালেও ব্যাপারটা এত স্বাভাবিক নয় রাহাত। প্রাপ্তিকে তুলে নেওয়ার পেছনে তাদের ভিন্ন কোনো পরিকল্পনা আছে। সেটা কি হতে পারে?
আই ডোন্ট নো, কিন্তু শীঘ্রই এটার রহস্য উন্মোচন হবে। রাহাত এবার হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল, হাই তুলে বলল, রহস্য সব খুঁজে বের করিস তুই, কিন্তু আল্লাহর ওয়াস্তে আজকের রাতটাই একটু বউয়ের সঙ্গে টাইম স্পেন্ড কর। যা, আমার মতো শিক্ষক মানুষকে দিয়ে কতগুলো কাজ করালি তুই আজকে, সে খবর আছে? এবার একটু ঘুমাতে দে, তুইও যা। প্রহর ঠুটকুচকে চোখ রাঙিয়ে উঠে দাঁড়ালো। যাওয়ার জন্য পা বাড়ালে রাহাত দুষ্টু হেসে বলে উঠল, একটু নিয়ন্ত্রণে রাখিস নিজেকে। প্রহর বন্ধুর কথা শুনে পিছু ফিরে চাইলে রাহাত হু হু করে ঘর কাঁপিয়ে হাসলো। প্রহরের বিরক্তির মাত্রা তরতর করে বেড়ে গেল। সে নিচু স্বরে বলল, ফালতু কথা ছেড়ে ঘুমা, নয়তো তোর প্রেম বিষয়ক ব্যাপারে আলোচনা স্থগিত করতে একটু ভাববো না আমি। রাহাত হাসি থামিয়ে তাড়াহুড়ো করে বলল, এই না, এমনটা করিস না, নোহাকে চাই আমার। প্রহর রাহাতের কথায় বিশেষ পাত্তা না দিয়ে নিজের রুমের দিকে গেল। রুমে ঢুকে দরজা বন্ধ করলো। এলোমেলো পা ফেলে বিছানার কাছে আসতেই প্রাপ্তির দিকে এক পলক চেয়ে লাইট অফ করলো। অতঃপর এক কাত হয়ে শুয়ে পড়তেই ঘুমন্ত রূপী বইয়ের দিকে নজর গেল তার। চেয়ে থাকা অবস্থায় তার মন ঘুমন্ত কন্যাকে বুকের মাঝে জড়িয়ে ধরার তীব্র আহ্বান জানালে সে এগিয়ে গেল তার কাছে। দুজনের মাঝে দূরত্ব কমিয়ে নিজের বুকের মাঝে প্রাপ্তিকে ঠাঁই দিয়ে শান্তির ঘুমের আশায় সে চোখ বন্ধ করলো। শান্ত নির্জন পরিবেশে নির্মল হওয়ার ছুটে মন প্রাণ প্রশান্তিতে ছেয়ে যাচ্ছে প্রাপ্তির। যেদিকে তাকাচ্ছে সেদিকে সাদা মেঘের ভেলায় চোখ আটকাচ্ছে তার। মনে হচ্ছে হাত বাড়ালেই একখণ্ড মেঘকে ছুঁয়ে দেওয়া যাবে, স্পর্শ করা যাবে খুবই নরম তুলতুলে কিছু। প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে চারিদিকে কেমন যেন মন ভালো করা আয়োজন, খুবই আদুরের সে ভাব। এত সৌন্দর্য দেখে প্রাপ্তি আনন্দের অতিশয্যে এদেশে হারা হয়ে যাচ্ছে। যেদিকে দু চোখ যায় সেদিকেই মুক্ত পাখির ন্যায় ছুটে যেতে ইচ্ছে করছে তার, কিন্তু সে পারছে না, কারণ সে তীব্রভাবে অনুভব করতে পারছে পেছন দিক থেকে কেউ তাকে আবদ্ধ করে দাঁড়িয়ে নিজের উপস্থিতির জানান দিচ্ছে। তাদের মাঝে 1 ইঞ্চি দূরত্ব নেই। প্রাপ্তির সেন্স অফ হিউমার বলছে পেছনের মানুষটা তার খুবই আপন, খুবই কাছের একজন মানুষ, যে মানুষটাকে সে চোখ বন্ধ করে ভরসা করতে পারে, বিশ্বাস করতে পারে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগকালীন সময়ে প্রাপ্তি তার পেছনের মানুষটার থেকে ছোট্ট ছোট্ট স্পর্শ অনুভব করতে পারছে। ক্ষণে ক্ষণে সে খুবই আদরের সহিত উষ্ঠ স্পর্শ করে চলেছে প্রাপ্তির কানে ঘাড়ের ভাঁজে। সেই স্পর্শে প্রাপ্তিও শিহরিত হয়ে কেঁপে কেঁপে উঠছে অনবরত। তবে বাধা না দিয়ে চোখ বন্ধ করে প্রশান্তিকর বাতাসে নিজেকে মেলে দিয়ে প্রিয়তমের মিষ্টি আদরের ছোঁয়া অনুভব করছে। একসময় মানুষটার আদরের মাত্রা বেড়ে গেলে প্রাপ্তি ছটফট করে চমকে চোখ মেলে তাকায়। খানিক স্তব্ধ দৃষ্টিতে এক জায়গায় চেয়ে থেকে বোঝার চেষ্টা করে সে এখন কোথায় আছে। কিছুক্ষণ পর মস্তিষ্ক সচল হলে সে নিজেকে প্রহরের রুমে আবিষ্কার করে। চারিদিকে একবার চোখ বুলিয়ে দেখে রুমে কেউ নেই। পরক্ষণেই মাথায় স্বপ্নের ব্যাপারটা আসলে সে লজ্জায় জড়সড় হয়ে যায়। স্বপ্নের সিনগুলো চোখের সামনে ভাসতেই মিটিমিটি হাসিতে মুখ ঢাকে সে। কি দেখে নিল সে? স্বপ্নে দেখা লোকটা প্রহরী ছিল, যার চোখে মুখে ছিল মুগ্ধতা, অন্তরে ছিল নিজের স্ত্রীর প্রতি পবিত্র ভালোবাসা। সেই ভালোবাসায় প্রাপ্তিকে সিক্ত করতেই তার আগমন ঘটেছিল স্বপ্নের দেশে। জায়গাটা ছিল সাজেক। প্রাপ্তির স্পষ্ট মনে পড়ছে একবার বাবা মা ভাইয়ের সঙ্গে গিয়েছিল সে সেই জায়গায়। প্রাপ্তির খুব পছন্দের জায়গা সেটা। সেখানে গিয়ে ছোট্ট প্রাপ্তির আনন্দ উল্লাস দেখে তার বাবা মাথায় হাত রেখে হাসি মুখে সেদিন মেয়েকে বলেছিলেন, এখানে আবার নিয়ে আসবে তোমার আম্মু। যদি আমি বেঁচে না থাকি তাহলে তোমার ভাই কিংবা জীবন সঙ্গীর সাথে আবার আসবে ইনশাল্লাহ। প্রাপ্তির আজও মনে পড়ে সেই কথাগুলো। সেখান থেকে আসার 1 বছরের মাথায় বাবা মায়ের মৃত্যু হয়। বাবার আর নিয়ে যাওয়া হয় না প্রাপ্তিকে সেখানে। তারা চলে যাবার পর প্রাপ্তি নিজের সমস্ত স্বপ্নকেও মাটি চাপা দিয়ে দেয়। তখন থেকে সে আর কখনো কারো কাছে কোনো কিছুর প্রত্যাশা করে না। প্রাপ্তি দীর্ঘশ্বাস ছাড়ল এসব ভেবে। তবে আজকের দেখা সেই স্বপ্নের ব্যাখ্যা কি ছিল? সেই স্বপ্ন কি কখনো সত্যি হবে? সে আর প্রহর কী সব দৃশ্য! ধ্যাত, এমনটা হলে প্রাপ্তি লজ্জায় মরে যাবে। গতকাল প্রহরের সঙ্গে তার আচমকা বিয়ে এবং ঘটে যাওয়া সমস্ত ব্যাপার নিয়ে এত পরিমাণে ভাবার ফলেই স্বপ্নে এই গম্ভীর মুখ মানবের আগমন। কিন্তু এখনও তার লজ্জা ভাব কমছে না। যতবার তার স্পর্শের কথা মনে হচ্ছে ততবার লজ্জায় মিয়ে যাচ্ছে সে। কিছু সময় এভাবে অতিক্রম হলে প্রাপ্তি কম্বল সরিয়ে উঠে বসল। কাল রাতে মাথা ঝিমঝিমে এখন নেই, শরীরটা হালকা লাগছে তার। প্রাপ্তি এবার নিজের দিকে নজর দিতেই আঁচলের বেহাল অবস্থা দেখতে পেল। শাড়ি পরার অভ্যাস নেই তার। পরার খুব ইচ্ছা থাকলেও আফরোজার চোখ রাঙানোর জন্য কখনো পরেনি সে। গ্রামের বাড়িতে গেলে ছোট মামি পরিয়ে দিত তাকে। সুতরাং অনভ্যাসের দরুন তার জন্য আঁচল সামলানো বড় কষ্ট করে বলা চলে। প্রাপ্তি এসব ভাবতে ভাবতেই আঁচল ঠিক করে নিল।
চারিদিকে সতর্ক দৃষ্টি দিয়ে কোথা প্রহরকে খুঁজে না পেয়ে সে দেয়াল ঘড়িতে চোখ রাখলো। সকাল 8টা বাজে, এত বেলা হয়ে গেল অথচ কেউ তাকে রাখলো না। আর প্রহরও কি এখানে ঘুমায়নি? গতকাল খুব ক্লান্ত থাকায় চোখ বুঝতেই প্রাপ্তি ঘুমে বিভোর ছিল, কোনো কিছুর খেয়াল ছিল না তার। প্রাপ্তির সময় দেখে নিয়ে বিছানার বাম পাশটায় তাকালো, সেখানের চাদর কিছুটা কুচকানো দেখে প্রাপ্তি আন্দাজ করলো প্রহর এখানেই ঘুমিয়েছে। দুজন এত পাশাপাশি ঘুমিয়েছে ভেবে প্রাপ্তির এখন অস্বস্তি হচ্ছে। মাঝে কুলবালিশও দেয়নি লোকটা। প্রাপ্তির এসব অবান্তর ভাবনার মাঝে রুমের দরজা ঠেলে সহাস্য মুখে প্রবেশ করলো রাত্রি। প্রাপ্তির কাছে বসে বলল, ঘুম ভেঙেছে তোমার? যাও চটজলদি ফ্রেশ হয়ে আসো তো, খেতে হবে। প্রাপ্তি অবাক হয়ে বলল, আপু তুমি কখন এলে? এসেছি ভোরে, এখন কোনো কথা নয়, পরে কথা বলবো আমরা। আগে শাওয়ার নাও, ফ্রেশ লাগবে। তাছাড়া প্রহরের কড়া হুকুম রয়েছে, তোমার ঘুম ভাঙার সাথে সাথে যেন খাবার খাইয়ে ওষুধ দেই। এখন যাও তো। প্রাপ্তি আলতো হেসে সায়জা নিয়ে উঠে দাঁড়ালো। লোকটা হুকুম জারি করে কোথায় এখন? তাকে তো দেখা যাচ্ছে না। মৃদু শ্বাস ছেড়ে বিছানা ছেড়ে উঠে প্রাপ্তি আলমারির দিকে এগিয়ে গেল। আলমারি খুলে তার সকল পোশাক সারিবদ্ধভাবে সাজানো দেখতে পেল। এসব কখন আনা হলো? প্রাপ্তি টেবিলের দিকে নজর দিলে তার বইপত্র স্তরে স্তরে সাজানো দেখল। সকালে হয়তো আনা হয়েছে। প্রাপ্তি এসব নিয়ে আর না ভেবে ইতস্তত করে সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে গেল। শাওয়ার নিয়ে বের হলো প্রাপ্তি। বারান্দায় কাপড় মেলে দিয়ে প্রাপ্তি পুনরায় রুমে আসতেই রাত্রিকে তাড়াহুড়ো ভঙ্গিতে আসতে দেখল। সে এসে প্রাপ্তির হাতে পেটিকোট ব্লাউজ ধরিয়ে দিয়ে বলল, এগুলো পরে আসো তো, আমি শাড়িটা পরিয়ে দেই, বাসায় মেহমান আসবে একটু পর। নতুন বউকে সালোয়ার কামিজে দেখলে কানাঘোষা করবে। প্রাপ্তি অবুঝের মতো বলল, মেহমান আসবে কেন আপু? তোমাদের রেজিস্ট্রি করানো হবে আজ। গতকাল তো ইসলামিক রীতিতে বিয়ে হয়েছিল, শুধু কেউ কিছু জানে না গত রাতে বিয়ের প্রসঙ্গে। তাদের জানতেই ঘরোয়া আয়োজন করা হয়েছে। কাছের আত্মীয় স্বজন আর প্রতিবেশীরা আসবে শুধু। প্রাপ্তির সমস্ত কিছু বুঝতে পেরে পেটিকোট ব্লাউজ পরে আসলে রাত্রির খুব যত্ন সহকারে সোনালি সুতোর কাজ করা শাড়িটা পরিয়ে দিল। হালকা একটু সাজিয়ে প্রাপ্তির লম্বা চুলগুলো খোপা করে দিল সে। তারপর মাথায় আঁচল টেনে রাত্রি হেসে বলল, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। এখন তুমি একটু বসো, আমি খাবারটা নিয়ে আসছি, নয়তো প্রহর আমাকে আস্ত রাখবে না। প্রাপ্তি মুচকি হাসলো। কিছু সময়ের মধ্যে রাত্রে তাকে খাইয়ে দিল এবং তাকে জানানো হলো তার ভাই রাজশাহী থেকে চলে এসেছে। রাত্রির প্রস্থান হলে প্রাপ্তি ভাইকে দেখার আশায় তৎক্ষণাৎ ব্যালকনিতে চলে গেল। উকি ঝুঁকি দিয়েও ভাইয়ের দেখা পেল না সে, কিন্তু পেছন থেকে আচমকা কারো গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেল। কাউকে খুঁজছেন? প্রাপ্তি চমকে পেছনে ফিরল। গম্ভীর মুখ পুরুষটা ঘিয়ে রঙের পাঞ্জাবি গায়ে জড়িয়েছে আজ। চেহারার আদল নমনীয়, চুলগুলো বাতাসের তালে থেকে থেকে উঠছে, খুবই সুদর্শন দেখাচ্ছে তাকে। প্রাপ্তি তৎক্ষণাৎ দৃষ্টি নিচু করে বলল, ভাইকে খুঁজছিলাম। প্রহর টান টান হয়ে দাঁড়িয়ে মুখে হাত ভাঁজ করলো। এবার প্রাপ্তির চোখের দিকে চেয়ে বলল, আপনার ভাইয়া এখানে চলে আসবে কিছুক্ষণ পর, এভাবে কষ্ট করে দেখতে হবে না। রুমে যান, রোদ এখানটায়। প্রাপ্তি মুখ ভুতা করে প্রহরকে পাশ কাটিয়ে চলে গেল রুমে। ড্রেসিং টেবিলের কাছে আসতে একটা চিরকুট নজরে গেল তার। সে ছোট্ট চিরকুটে বড় বড় করে লেখা, আই লাভ ইউ নোহা, আই উইল ম্যারি ইউ, উইল ইউ ম্যারি মি? চিরকুটটা দেখে প্রাপ্তির চোখ ছানা বড়া। একে দেখছে সে? তার বান্ধবীকে নিয়ে লেখা চিরকুট এখানে কি করে এলো? কেই বা দিল? প্রহর রুমে এলে প্রাপ্তি তার দিকে চোখ বড় বড় করে চাইল। প্রহর নিজের বউয়ের এরূপ দৃষ্টি দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? প্রাপ্তি চিরকুটটা দেখে বলল, এটা কার? তোমার বান্ধবীর। কে দিয়েছে? রাহাত। এখানে কে রেখেছে? আমি। প্রাপ্তি অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে কিছুক্ষণ, তারপর শুধালো, এখন আমি কি করব এটা দিয়ে? আপনি গিয়ে আপনার বান্ধবীর হাতে পৌঁছে দিবেন। প্রাপ্তি কিছুক্ষণ ভ্যাবলার মতো চেয়ে থেকে বলল, রাহাত ভাইয়া পছন্দ করে নুহাকে? হুম। তাহলে নিজে বললেই পারতো। প্রহর এবার এগিয়ে এলো প্রাপ্তির দিকে। সামনে পড়ে থাকা কিছু চুল কানের পেছনে গুজে দিয়ে সে মনোমুগ্ধকর চাহনি নিক্ষেপ করে বলল, সবাই তো আপনার স্বামীর মতো না যে নিজের বিয়ের প্রস্তাব নিজেই দিবে। রাহাত নিজে দিতে অস্বস্তি বোধ করছিল বিধায় এই ব্যবস্থা। আপনার শ্বশুর নোহার পরিবারকে দাওয়াত করেছে, তারা চলে আসবে কিছুক্ষণের মাঝে, তখন তার কাছে চিরকুটটা পৌঁছে দিবেন। কথা শেষ করে প্রহর আর না দাঁড়িয়ে রুম থেকে চলে গেল।
প্রাপ্তি সেদিকে কিছুক্ষণ চেয়ে থেকে মাথা নিচু করে আলতু হাসলো। নুহা কিভাবে নেয় ব্যাপারটা সেটাই দেখার বিষয়। দুপুর গড়াতেই বাসায় মেহমানের সমাগম হলো। সকলেই উপস্থিত এই মুহূর্তে। প্রাপ্তিকে ঘিরে আছে কিছু মহিলা, তাকে দেখছে, কিছু বিষয়ে প্রশ্ন করছে অবিরত। নুহাও তার পাশে বসে আছে হাসি মুখে। সে খুবই খুশি বান্ধবীর বিয়েটা নিয়ে। প্রাপ্তির পাশ ঘেঁষে বসে আছে সে। রাত্রির রুমে তারা এখন। প্রাপ্তি নুহাকে তখন থেকে চিরকুট দেবার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু মানুষের জন্য পারছে না। তারপর ভাবলো মানুষ বিদায় হলে দিবে। মহিলাদের কথোপকথনের মাঝে রেজিস্ট্রি পেপার হাতে নিয়ে রুমে এলো প্রত্যয়। প্রাপ্তির দিকে চেয়ে হাসি মুখে বলল, এখানে সাইন করে দেবন। প্রাপ্তি ভাইয়ের মুখের দিকে তাকালো একবার, আরেকবার কাগজে। প্রহরের সিগনেচার করা শেষ। প্রহর চৌধুরী নামটা জলজল করছে কাগজে। প্রাপ্তি হঠাৎ খেয়াল করলো তার হাতটা কাঁপছে, কাগজ কলম চালাতে পারছে না সে। প্রত্যয় পাশ থেকে বোনকে আশ্বস্ত করলো। নুহাও প্রাপ্তিকে সাইন করে দিতে বলল। প্রাপ্তির চোখে অশ্রু জমা হয়েছে। ছলছল চোখে ভাইয়ের দিকে তাকালে প্রত্যয় চোখ ফিরে নিল তার থেকে। তার ভাইয়েরও কি কষ্ট হচ্ছে? তার দিকে তাকাচ্ছে না কেন? প্রাপ্তির এই অবস্থা দেখে রাত্রে এগিয়ে এলো। প্রাপ্তির মাথায় হাত বুলিয়ে শান্ত করে অবশেষে সাইন করাতে সক্ষম হলো। সে নিজেও এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে। সে জানে কি নিদারুণ কষ্ট হয় একটা মেয়ের কবুল বলতে আর রেজিস্ট্রি পেপারে কারো অর্ধাঙ্গিনী রূপে নিজেকে সঁপে দিতে। বিবাহ সমাপন হলে খাওয়া দাওয়া শেষে সবাই যার যার কাজে ব্যস্ত হলো। পুরুষরা আলাপে মশগুল হলো ড্রয়িং রুমে, আর মহিলারা রান্নাঘরে নতুন বউকে ঘিরে রেখেছে। তাদের ভিড়ের জন্য প্রাপ্তি ঠিকমতো খেতেও পারছে না। এমনি উৎসব মুখর পরিবেশে হঠাৎ প্রহরের ফোনে কারো কল আসলো। নাম্বারটা দেখে সে কল কেটে পলাশ সাহেবকে বলে বাইরের দিকে হাঁটা দিল। প্রাপ্তি রান্নাঘরে বসেছিল বিধায় প্রহরকে নজরে পড়ল তার। লোকটার হাঁটার গতি দেখে সে নিজ মনে বিড়বিড় করলো, আজকের দিনে সে কোথায় যাচ্ছে এভাবে? দুশ্চিন্তাগ্রস্ত মনে ঘরময় পায়চারি করছেন লিয়াকত সাহেব। কি করবেন তিনি কিছু ভেবে পাচ্ছেন না। নিজের মেয়ের অস্বাভাবিকতায় তিনি কদিন যাবতে খেয়াল করছেন। মূলত এই কারণেই ওনার মনে দুশ্চিন্তা ভর করেছে প্রতিনিয়ত। কিছুদিন পূর্বে নিজের মেয়েকে তিনি আশ্বাস দিয়েছিলেন তার পছন্দের ছেলের সাথে বিয়ে দেওয়ার, ছেলের গার্জিয়ানের সাথে কথা বলার, কিন্তু তিনি এখনও সে ব্যাপারে কিছুই বলেননি তাদেরকে। কারণ হঠাৎ ওনার মনে হয়েছে মেয়ের বাবা হয়ে তিনি কেন প্রস্তাব দিতে যাবেন? তার মেয়েকে কোনো অংশে কম? নেহাতি মেয়ে পছন্দ করে বিধায় প্রস্তাব দিতে রাজি হয়েছিলেন, কিন্তু নিজের ইগোর জন্য সে ব্যাপারে এখনও এগোতে সক্ষম হননি। তবে মেয়েকে এসব কে বোঝাবে? মেয়েটা হয়তো লজ্জায় এসব ব্যাপারে তাকে জিজ্ঞেস করতে পারে না, কিন্তু তিনি তো বাবা। ঠিক মেয়ের মলিন মুখটা দেখে আন্দাজ করে নিয়েছেন সব। তার মেয়েটা নিজের প্রতি অযত্ন করে শুকাচ্ছে দিন দিন। এসব বাবা হয়ে তিনি কি করে সহ্য করেন? স্বামীর এমন পায়চারিতে বিরক্ত হলেন লাবণ্যের মা রত্না। বিরস মুখেই তিনি বললেন, কি নিয়ে চিন্তা করছেন এমন পায়চারি শুরু করেছেন? লিয়াকত সাহেব হাঁটা থামিয়ে স্ত্রীর দিকে চাইলেন, তারপর ধীর কদমে হেঁটে বিছানায় এসে বসলেন। রাগ দেখিয়ে বললেন, আমার মেয়ে নিজের যত্ন নিচ্ছে না, সেদিকে খেয়াল আছে তোমার? কেন নিজে অযত্ন করছে সেই কারণটা আপনি তো জানেন, তাহলে কিছু করছেন না কেন? লিয়াকত সাহেব স্ত্রীর কথার প্রেক্ষিতে কিছু বলতে চেয়েও বললেন না। তৎক্ষণাৎ আদেশ করলেন, মেয়েকে ডেকে আনো যাও। রত্না বেগম মৃদুশ্বাস ছেড়ে মেয়েকে ডাকতে গেলেন। মেয়ে সমেত ফিরে এলে লিয়াকত সাহেব মেয়ের দিকে তাকালেন। বাবার কঠোর চাহনি দেখে লাবণ্য মাথা নিচু করল। পরক্ষণে শুনতে পেল বাবার গমগমের স্বর, নিজের এই হাল করেছিস কেন? আমাদের কথা ভাববি না একবার? তোর কিছু হলে আমাদের কি হবে সেটা ভেবে দেখেছিস একবার? লাবণ্য কোনো কথা না বলে চুপ করে রইল। ইদানিং কিছুই তো আর ভালো লাগছে না। প্রত্যয়ের চিন্তায় মনটা অস্থির হয়ে থাকে সর্বক্ষণ। শুধু ভয় হয় প্রত্যয়কে হারিয়ে ফেলার। তাছাড়া তার বাবা ওই বিষয়ে কথা বলছে না। এই সব কিছু মিলিয়ে ডিপ্রেশন নামক ব্যাধি তাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছে। এই মুহূর্তে চোখ ফেটে অশ্রুর আগমন ঘটাতে চাইছে, কিন্তু সে বাবার সামনে দুর্বলতা প্রকাশ না করে নিজেকে শক্ত রাখলো। মেয়ের নিশ্চয়তা লক্ষ্য করে লিয়াকত সাহেব নমনীয় হলেন। এবার নরম গলায় তিনি বললেন, ছেলের নাম্বার আছে তোর কাছে? লিয়াকত সাহেব কিছুক্ষণ চুপচাপ বসে থেকে উঠে সে মেয়ের সামনে দাঁড়ালেন। লাবণের মাথায় হাত রেখে কণ্ঠে আদর মিশিয়ে বললেন, নাম্বার না থাকলে জোগাড় করো। ছেলেকে জানিয়ে দাও প্রস্তাব নিয়ে আমার কাছে আসতে। আমি সেই প্রস্তাব সদরে গ্রহণ করব। মেয়ের বাবাদের জেসে গিয়ে প্রস্তাব দেওয়া মানে না, সেটা তুমিও জানো মা। চিন্তা করো না, ঠিক আছে? লাবণ্য দৃষ্টি উঁচু করে বাবার দিকে তাকালো।
তার বাবার যখন মনটা খুব ভালো থাকে তখনই তাকে সে তুমি সম্বোধন করে কথা বলে। বাবার কথায় লাবণ্য মাথা নেড়ে সায় জানালেও ভেতরে ভেতরে গুমড়ে মরছে। প্রত্যয় কি এ ব্যাপারে কিভাবে জানাবে সে? না না, এটা সে পারবে না। তবে জানাতে যে তার হবেই, না হলে যে চিরদিনের জন্য প্রত্যয়কে হারিয়ে ফেলবে। প্রত্যয়কে সরাসরি না বলে প্রাপ্তিকে কি একবার সে ব্যাপারে জানাবে? হ্যাঁ, এটাই উচিত মনে হচ্ছে। কিন্তু প্রাপ্তি কিভাবে নেয় বিষয়টা, আর সেই বা কিভাবে বলবে প্রাপ্তিকে? এমন দুটানায় ভুগে লাবণ্য অবশেষে সিদ্ধান্ত নিলেও প্রাপ্তিকে বলবে সে। নিজের ভালোবাসার মানুষকে আপন করে পাবার জন্য এটুকু করতে না পারলে কিসের প্রেমিকা সে? নিজের স্বামীর হঠাৎ প্রস্থানে প্রাপ্তির মনটা এমনিতেই বিষিয়ে আছে, তার উপর মানুষের এমন হট্টগোলে তার পাগল হওয়ার জোগাড়। সমস্ত রুমে মহিলারা আড্ডায় মশগুল থাকলে প্রাপ্তিকে নিয়ে এক ফাঁকে রান্নাঘরে বসে খেতে দিয়েছিলেন রাজিয়া বেগম। কিন্তু এখানেও মৌমাছির দল ভু ভু করে চলে এসেছে। প্রহরদের নিকট আত্মীয় বিধায় রাজিয়া বেগম কিছু বলতে পারছেন না তাদের। কিছু বললে দেখা যাবে মুখ ফুলিয়ে এক একজন বিদায় নিয়েছেন। এক পলক নিজের ছেলের বইয়ের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রাজিয়া বেগম নিজের কাজে মন দিলেন। প্রাপ্তির খাওয়া প্রায় শেষ। তাদের সামনে বসে খেতেও বেশ ব্যাগ পোহাতে হয়েছে। প্রাপ্তি হাত ধুয়ে উঠে বসলে রাজিয়া বেগম তার হাত থেকে প্লেট নিয়ে বললেন, তোমাদের রুমে যাও, সেই রুমটায় আপাতত কেউ নেই। নুহা নিয়ে যাও প্রাপ্তিকে। নুহা তৎক্ষণাৎ প্রাপ্তির হাত ধরে বাইরে বেরোলো। সুজা প্রহরের রুমের সামনে এসে দাঁড়ালে দরজা চাপানো দেখল। প্রাপ্তি দরজা ঠেলে নুহাকে নিয়ে ভেতরে ঢুকলো। মেথানা এসে বসলে নুহাও দরজা লাগিয়ে তার পাশে এসে বসলো। তিরিক্ষি মেজাজে বলল, এই মহিলাগুলো এত বকবক করতে পারে দোস্ত? নতুন বইয়ের সুবিধা অসুবিধার দিকে তাদের কোনো খেয়ালই নাই, পকপক করে যাচ্ছে। তোর এই অবস্থা দেখে আমার স্বাদ মিটে গেছে বিয়ের। ঘরোয়া আয়োজনে এই অবস্থা, বড়সড় আয়োজন করলে না জানি কি হতো। আমি বিয়ে করছি না। প্রাপ্তি নুহার কথায় এবার খিলখিলিয়ে হেসে দিল। হঠাৎ চিরকুটের কথা স্মরণ হলো তার, তাই তৎক্ষণাৎ সে উঠে গিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে চিরকুটটা নিয়ে নুহার হাতে দিল। পুনরায় তার পাশে বসে রসিকতা করে বলল, এটা দেখ আগে, তারপর বিয়ে করবি নাকি করবি না সেটা ভেবে দেখিস। নুহা চোখ কুঁচকে চিরকুটের দিকে চাইতেই তার চক্ষু কুটুর ছেড়ে বের হবার উপক্রম হলো। সে উত্তেজনা নিয়ে বলল, এটা কে দিয়েছে? রাহাত ভাইয়া। সেটা কে? ওনার বন্ধু। প্রহর ভাইয়ের বন্ধু? নুহা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল চিরকুটের পানে। তার ঠোঁট কুঁচকে বলল, সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসলো? আমাকে দেখেছে উনি? না দেখলে প্রেমে কিভাবে পড়বে বল? রেস্টুরেন্টে দেখা হয়েছিল, ভুলে গেছিস? এ লোকটা মনে পড়েছে, আজ আসেনি? প্রাপ্তি মিটিমিটি হেসে বলল, এসছে। কি মতলব বলতো? পছন্দ হয়েছে? নুহা লজ্জা পাওয়ার ভঙ্গি করে বলল, দেখতে শুনতে তো ভালোই। নিজ থেকে যেহেতু বিয়ের প্রস্তাব দিয়েছে, আমারও উচিত সে বিষয় নিয়ে ভেবে দেখার। তোরও বিয়ে হয়ে গিয়েছে, আর আমি কতকাল একা থাকবো বলতো? প্রাপ্তি বান্ধবীর মতলব বোঝার পর ঠোঁট এলিয়ে হাসলো। তারপর খোঁচা দিয়ে বলল, একটু আগেই বিয়ে করবি না বলেছিলি? সেটা তো কথার কথা। যাই হোক, লোকটাকে দেখার ইচ্ছে জেগেছে। কোথায় সে? আছে আশেপাশে কোথাও, তবে রাহাত ভাইয়া মানুষ হিসেবে খুবই ভালো, তোর সাথে মানাবে বেশ। নুহা প্রাপ্তির গাল টেনে বলল, ইস, লজ্জা দিস কেন? তবে এত সহজে অ্যাকসেপ্ট করছি না আমি। একটু বাজিয়ে দেখব, দেখি কি কি করতে পারে আমার জন্য। প্রাপ্তি মুখ বাঁকিয়ে বলল, ঢং। তোর কাছে এটা কে দিয়েছে? গম্ভীর মুখ ব্যক্তি। প্রহর ভাইয়া জানে? সেই তো দিল। নুহা এবার প্রাপ্তিকে উঠে দরজার সামনে এসে দাঁড়ালো। ড্রয়িং রুমে পুরুষদের আড্ডা জমেছে। নুহা সেদিকে চেয়ে বলল, এখানে আছে সেলো? প্রাপ্তি ভালো করে দেখে নিয়ে এক কোণে রাহাতকে দেখতে পেল। ফোন কানে চেপে কারোর সঙ্গে কথা বলছে সে। বান্ধবীকে ইশারায় দেখালে নুহা চাপা হেসে বলল, দেখ কি করে জ্বালায় এবার। কথা বলতে বলতে হঠাৎ রাহাতের নজর প্রাপ্তিদের দিকে পড়লে নুহার চাহনি দেখে সে ভরকে গেল। মেয়েটা কেমন রেগে তাকিয়ে আছে তার দিকে। রাহাত তৎক্ষণাৎ দৃষ্টি ফিরিয়ে ফোনের ওপাশের ব্যক্তিটিকে বলল, শালা, আমাকে একে ফেলে কোথায় চলে গেলি তুই? তোর শালিকে আমার দিকে কেমন কটমট চোখে তাকাচ্ছে, চোখ দিয়ে ভস্য করে দেবে মনে হচ্ছে। চিরকুট হয়তো হাতে পেয়েছে। আমার বিপি বেড়ে গেছে দোস্ত। বন্ধুর কথা শুনে প্রহর বিরক্তি নিয়ে বলল, মেয়েদের ভয় পাবার কি আছে গাধা? কদিন আগে আমাকে রসকসহীন আনরোমান্টিক পার্সন বলা হচ্ছিল, তাই না? এখন নিজের বেলায়
কেমন লাগে দেখো। রাহাত দুঃখে দুঃখিত হয়ে বলল, নিজের বেলায় টের পাচ্ছি এসব কতটা ভেজাল মার্কা কারবার। তুই থাকলে অবশ্য সাহস পেতাম, কিন্তু তুই গেলি কোথায়? নতুন বউ রেখেই বাইরে যাওয়ার কুটকুরানি কেন এত? জরুরি কাজ আছে, সেই জন্যই আসতে হয়েছে। তোর কাজের গোষ্ঠী কিলাই, কখন আসছিস সেটা বল। আঙ্কেল আন্টি ছাড়া প্রাপ্তি ব্যাপারটা কিভাবে নেবে ভেবেছিস? প্রহর থমথমে মুখে বলল, তাদের ব্যাপারটা পরে দেখে নিব, আসতে রাত হবে, রাখছি। মুহূর্তেই কল কাটার শব্দ হলে রাহাত কান থেকে ফোন নামালো। আর একবার পেছনে ফিরে চাইলে নুহা আর প্রাপ্তিকে দেখতে পেল না, আর তাই সে রিল্যাক্স মনে সোফায় গিয়ে বসলো। সকাল থেকে বোনের সাথে কথা বলার সুযোগ পাচ্ছে না প্রত্যয়। এবার প্রাপ্তিকে একা দেখে সে এগিয়ে গেল তার কাছে। ভাইয়ের আগমনে প্রাপ্তি হাসি মুখে বিছানা থেকে উঠে দাঁড়ালো। প্রত্যয় আলতো হেসে শুধালো, তুই খুশি তো বোন? প্রাপ্তি মাথা নিচু করে সম্মতি জানালে প্রত্যয় বোনের মাথায় হাত রেখে আদরে ভঙ্গিমায় বলল, আমার ছোট্ট পিচ্চি বোনটার বিয়ে হয়ে গেছে, ভাবা যায়? প্রাপ্তি মাথা তুলে ভাইয়ের দিকে চাইলে প্রত্যয় ঠোঁট এলিয়ে হাসলো। প্রাপ্তিও মুচকি হাসলো। পরক্ষণে কিছু একটা মনে পড়লে সে বলে উঠল, মামির কোনো খবর পেয়েছো? প্রত্যয় কঠোর স্বরে বলল, এই মহিলার নাম নিবি না, তার খবর নেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের। একবার কি তাকে শুধরানোর সুযোগ দেয়া যায় না? প্রত্যয় নিজের বোনের উদারতা দেখে স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, উনি শুধরানোর মতো মহিলা নয় প্রাপ্তি, তারা আরও ভয়ঙ্কর প্ল্যানে মগ্ন আছে, এই ব্যাপারে আমি শিওর। তুই এসব নিয়ে আর ভাববি না বলে দিলাম। প্রাপ্তিও জানে আফরোজা শুধরাবে না, তবু মামার কথা ভাবলে মন পুড়ে তার। প্রত্যয় বোনের সঙ্গে আরো দুদণ্ড কথা সেরে সবার থেকে বিদায় নিয়ে বাসা ছেড়ে তার মামাকে নিয়ে বেরোলো। দুজনের মনই আজ প্রফুল্ল। একজন মেয়ের সমতুল্য ভাগ্নিকে অপরজন আপন বোনকে নিরাপদ একটা আশ্রয়স্থলে ঠিক সঠিক মানুষটার হাতে তুলে দিতে পেরেছে। এখন শুধু সৃষ্টিকর্তার নিকট তাদের ভালো থাকার প্রার্থনা রইবে সর্বক্ষণ। রাতে দ্বিপ্রহর অতিক্রম হতে আর বেশি দেরি নেই, অথচ প্রহর চৌধুরী নামক ব্যক্তিটি এখনও বাসায় ফিরল না। বিকালের দিকে সমস্ত মেহমান বাসা থেকে বিদায় নিলে সন্ধ্যার দিকে টাটকা ফুল দিয়ে বাসা সাজানো হয়েছে প্রহরের রুমে। প্রাপ্তি এতক্ষণ রাত্রির সঙ্গে তার রুমে আড্ডায় ব্যস্ত থাকলে হঠাৎ রাতরের আগমনে রাত্রি চমকায়। এই লোক তো চলে গেছিল, আবার ফিরে এলো কেন? তাছাড়া রাতও বেড়ে গেছে, বিধায় সে উঠে প্রাপ্তিকে প্রহরের রুমে দিয়ে আসলো। রুমের সজ্জিত রূপ দেখে প্রাপ্তি ভরকালো খানিক। রাত্রি প্রাপ্তিকে বিছানায় বসিয়ে রাগে কণ্ঠে বলল, এই বজ্জারটা আসছে না কেন? কটা বাজে সে খেয়াল আছে তার? প্রাপ্তি এবার আড়ষ্ট মুখে বলল, আপু আপনি রুমে যান, ভাইয়ার কিছু প্রয়োজন হতে পারে, আমি অপেক্ষা করছি ওনার জন্য। রাত্রি প্রাপ্তির গালে হাত ছুঁয়ে বলল, বেশি অপেক্ষা করতে হবে না, ঘুমিয়ে যেও রাত বাড়লে। প্রাপ্তি মাথা নাড়লে রাত্রি রুম থেকে বেরোলো। প্রাপ্তির সেদিকে একবার চেয়ে দীর্ঘশ্বাস ফেললো। ধীর কদমে এগিয়ে গেল ব্যালকনির দিকে। মনে হাজারো প্রশ্ন তার ঘুরপাক খাচ্ছে। প্রহরের কি এমন কাজ পড়লো যে বিয়ের দিন এভাবে তার যেতে হলো? সারাদিন পেরিয়ে রাত নেমেছে শহরে, তবু তার ফেরার নাম নেই। যাবার সময় প্রাপ্তিকে কিছু জানায়নি পর্যন্ত। নিজের স্বামী কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এটুকু জানার অধিকার কি তার নেই? তাছাড়া নিজের মাকেও বলে যায়নি সে, ফোনটাও আনরিচেবল বলছে। বাসায় যাবার আগে তার মামা এবং ভাই তাকে খুঁজেছে, কিন্তু না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছে। এখন তার সম্পর্কে কি ভাববে তারা? সে খেয়াল আছে তার? প্রাপ্তি গ্রিলে হাত রেখে এবার আকাশের দিকে চাইল। আচ্ছা, প্রহর কি তাকে শত্রুদের হাত থেকে বাঁচাতেই বিয়ে করেছে, ভালোবাসা থেকে করেনি? এটা ভেবে প্রাপ্তির মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। বিষণ্ণ মনে ঠোঁট গোল করে দম বন্ধ করা শ্বাসটা সে শব্দ করে ছাড়ল। কিন্তু আচমকা পেছন থেকে কারো আওয়াজ পেয়ে সে হকচকে উঠল। লোকটার গম্ভীর কণ্ঠস্বর তৎক্ষণাৎ করুণাকুহরে প্রবেশ করলো তার। কি অবান্তর ভাবনা ভেবে নিজেকে কষ্ট দিতে চাইছেন আমাকে বলুন, আমিও একটু শুনি। চমকিত নয়নে তড়িৎ গতিতে পিছু ফিরে চাইল প্রাপ্তি। লম্বা চওড়া সুদর্শন মানবটা ঘেমে নিয়ে তার ঠিক এক হাত সামনে দাঁড়িয়ে আছে। তার মুখের আদল দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ ক্লান্ত, তবু কেমন নিজেকে শক্ত রেখে কঠোর চাহনি দিয়ে তার দিকেই চেয়ে আছে। ঘিয়ে রঙের পাঞ্জাবিটা ঘামে ভিজে জবজবে হয়ে আছে তার, কপালেও ঘামের অস্তিত্ব দেখা যাচ্ছে। লোকটার এই অবস্থা দেখে প্রাপ্তি ভীষণ অবাক হলো। এই ঠান্ডা পরিবেশেও লোকটা ঘামলো কিভাবে সে বুঝে পাচ্ছে না। কোথায় ছিল সারাদিন, আর কি বা করে এসেছে? প্রাপ্তির সরু দৃষ্টি দেখে প্রহর এবার সোজা হয়ে দাঁড়ালো। তার বউ যে তাকে পরখ করতে ব্যস্ত সেটা বুঝে এক কদম এগিয়ে গিয়ে
প্রাপ্তির মুখোমুখি দাঁড়ালো সে। হঠাৎ এত কাছে আসায় প্রাপ্তি খানিকটা পেছাতে গিয়েও পারল না গ্রিলের জন্য। বউকে খানিক ভরকে দিতে পেরে প্রহর মনে মনে পশ্চাতে খাসি হাসলেও বাহিরে তা প্রকাশ করল না। এক হাত দেয়ালে রেখে প্রাপ্তিকে আবদ্ধ করে দাঁড়ালো সে। প্রাপ্তি চোখ কুচকে তার দিকে তাকালো। এ লোক এত কাছে আসছে কেন প্রাপ্তি ভেবে পাচ্ছে না। তবে লোকটার সম্মোহন করা চোখ জোড়ার দিকে এবার আর প্রাপ্তি নিজের দৃষ্টি আবদ্ধ করে রাখতে পারল না। চোখ নিচু করে যাওয়ার জন্য ফাঁক ফোকর খুঁজতেই প্রহরের দানবীয় হাতের ছোঁয়া অনুভব করলো কোমরের কাছটায়। তৎক্ষণাৎ প্রাপ্তি শিউরে উঠে দু চোখ বন্ধ করলো। প্রহর নিজ স্ত্রীর বন্ধ চোখের দিকে চেয়ে থেকেই হঠাৎ আদেশ করলো, চোখ খুলেন। কঠোর স্বরের আদেশ পেয়ে প্রাপ্তি পিট পিট করে চোখ মেলে চাইল। কোমরের কাছে লোকটার হাতের ছোঁয়া এখনো অনুভব করতে পারছে সে। প্রাপ্তি এবার আড়ষ্ট হয়ে কাপা স্বরে বলল, হাত সরান। প্রহর ঠোঁটে অদ্ভুত হাসি ফুটে কোমরের কাছে রাখা হাতটা এনে প্রাপ্তির চিবুকে রাখলো। প্রাপ্তির মুখটা উঁচু করে বলল, আগে আমার কথার জবাব দিন, কি ভাবছিলেন বলুন। প্রাপ্তি এক পলক লোকটাকে দেখে নিয়ে দৃষ্টি নিচু করে বলল, কিছুই না। কিছু তো একটা ভাবছিলেন, তবে যাই ভাবেন না কেন রাতের বেলা আপনার বেলকনিতে আসা নিষেধ। পুনরায় আপনাকে এখানে যেন আমি না দেখি। কেন? আমি বলেছি তাই, আর কারণটা আপনি খুব ভালো করেই জানেন। রুমে আসুন। গমগমে স্বরে কথাগুলো শুনিয়ে প্রহর প্রাপ্তিকে ছেড়ে দ্রুত পায়ে রুমে প্রবেশ করলো। প্রাপ্তিও পিছু পিছু আসলো মলির মুখে। পুরো রুম ফুল দিয়ে সজ্জিত বিধায় প্রাপ্তি ব্যালকনিতে গিয়েছিল একটু সময় কাটাতে। এজন্য এত চেতে যাবার কি আছে? শত্রুদের কারণে প্রাপ্তিকে কি সতর্ক থাকতে বলে গেল প্রহর? এখনো কি তার উপর নজর রেখেছে তারা? অবশ্য রাখতেও পারে। প্রাপ্তির ভাবনার ভেতরে প্রহর ট্রাউজার টি শার্ট নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। প্রাপ্তির সেদিকে একবার চেয়ে মুখ গুমরা করে বিছানার এক কোণে এসে বসলো। আজ সেই ঘুমাবে কিভাবে এই ফুলের রাজ্যে? আর প্রহর তার কাছে আসবে না তো? প্রাপ্তি হঠাৎ লজ্জা ও ভয়ের সংমিশ্রণে কেমন মিয়ে গেল। কি করবে ভেবে না পেয়ে আড়ষ্ট হয়ে প্রহরের অপেক্ষায় বসে রইল। খানিক পরেই প্রহর শাওয়ার নিয়ে ওয়াশরুম ছেড়ে বের হলো। প্রাপ্তির দিকে এক পলক চেয়ে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল সে। প্রাপ্তি চোখ তুলে সেদিকে চাইলে প্রহর ও আয়নার দিকে দৃষ্টি ফেলাতে চোখাচোখি হয়ে গেল দুজনের। প্রাপ্তি থতমত খেয়ে দৃষ্টি নিচু করলে নিভু নিভু স্বরে বলল, শোনেন। প্রহর পিছু ফিরে কয়েক কদম এগিয়ে এসে বলল, বলুন, শুনছি। খাবেন না? বাহির থেকে খেয়ে এসেছি। রাহাত জোর করছিল, আপনি খেয়েছেন? রাত্রি আপু খাইয়ে দিয়েছে। গুড। আশা করি আমার জন্য অপেক্ষা না করে খেয়ে নেবেন সব সময়। প্রাপ্তি অবুঝ ভঙ্গিতে প্রহরের দিকে চেয়ে বলল, সব সময় মানে? আপনি প্রতিদিন এভাবে রাত করে আসবেন? প্রহর কপাল চুলকে বলল, হয়তো। প্রাপ্তি কিছুই না বুঝে বিরক্ত হয়ে প্রশ্ন করলো, আজ সারাদিন কোথায় ছিলেন আপনি? আঙ্কেল মানে বাবা তো অফিস যায়নি আজ। আপনি কোথায় গিয়েছিলেন? প্রহর এক দৃষ্টিতে প্রাপ্তির দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তার বইয়ের যে তার প্রতি আগ্রহ দিন দিন বেড়ে চলেছে সেটা বুঝতে পেরে সে খানিক দমে গেল। প্রাপ্তির উদ্দেশ্যে এটুকু বলল, একটা জরুরি কাজে গিয়েছিলাম, সেটা সময় হলেই আপনি জানতে পারবেন। ছোট্ট মাথায় এত প্রেশার না নিয়ে ঘুমিয়ে পড়ুন এবার। সারাদিন ঘুমের সুযোগ পাননি নিশ্চয়ই। প্রাপ্তি বুঝতে পারলো প্রহর তার কাছ থেকে কিছু একটা আড়াল করতে চাইছে, কিন্তু সেটা কি? সে তো তার স্ত্রী, তবু কেন এত লুকোচুরি? প্রাপ্তিকে কি সে বিশ্বাস করতে পারে না? যে সম্পর্কে বিশ্বাস জিনিসটা নেই সেখানে তো ভালোবাসাও নেই। প্রাপ্তির হঠাৎ তীব্র অভিমান জমল প্রহরের প্রতি। অভিমানে কণ্ঠনালী ভার হয়ে আসছে তার, কান্না পাচ্ছে খুব। সেজন্য প্রহরকে আর কিছু না বলে প্রাপ্তি তৎক্ষণাৎ কম্বল টেনে মাথা ঢেকে বিছানার এক কোণে শুয়ে পড়ল। বালিশে মাথা রাখতেই চোখ দিয়ে ঝরঝর করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তার জীবনটা এমন কেন? ভালোবাসার এত অভাব কেন তার জীবনে? ছোটবেলা থেকে বাবা মায়ের ভালোবাসা পায়নি, তারপর মামিকেই মায়ের মতো আপন ভেবে প্রতিনিয়ত মন জুগিয়ে চলেছে তার, অথচ সেই লাথি মেরে দূরে ঠেলে দিয়েছে। বিয়ের আগে প্রহরের প্রতি ভালো লাগার অনুভূতি থাকলেও সেটাকে পাত্তা দেয়নি প্রাপ্তি। কিন্তু ভাগ্যের জোরে বিয়ে হয়েছে তাদের। এখন তো নিজের স্বামীর থেকে কোনো কিছুর প্রত্যাশা করতেই পারে সে, অথচ সেটাও শূন্য। বরং লোকটা তার কাছ থেকে আড়াল করে চলেছে সব কিছু। প্রহর তার কেয়ার করে ঠিক আছে, কিন্তু ভালোবাসার অনুভূতি কি তার মধ্যে নেই? আসলে তারই ভুল কারো কাছে কোনো কিছুর প্রত্যাশা রাখা। জীবন যেভাবে চলছে চলতে থাকুক না, দেখা যাক জীবন তাকে কোথায় নিয়ে দাঁড় করায়। প্রাপ্তি যখন এসব ভেবে কষ্ট পেয়ে
কম্বলের নিচে অস্ত্র বিসর্জন দিচ্ছে, তখন বাহির থেকে সেদিকে স্থির দৃষ্টিতে চেয়ে থেকে প্রহরের মনটা যেন হঠাৎ কেমন করে উঠল। মৃদুশ্বাস ছেড়ে সে আওড়ালো, আমার বউটাকে কি কষ্ট দিয়ে ফেললাম? অন্ধকার নিস্তব্ধতায় ঘেরা একটা কামরায় হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে এক লোক। চোখে মুখে তার রাজ্যের ভীতি। মিটঘুটে সব গন্ধকে উপেক্ষা করে সে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। হাতের বাঁধন খোলার চেষ্টা করলেও সফল হতে পারল না। আচমকা রুমের লাইট অন হলো। অন্ধকার রুমটায় হঠাৎ আলো জ্বলে উঠায় লোকটা চোখ খিচে বন্ধ করে নিল। ধীরে ধীরে চোখ খুলতেই ইকবাল খানকে ভয়ানক চাহনিতে তার দিকে চেয়ে থাকতে দেখল। সে চাহনি দেখে লোকটার যেন অন্তরাত্মা কেঁপে উঠল। দেশের সাধারণ জনগণ হয়ে দুদিন আগেও ইকবাল খানকে গরিবদের বন্ধু মনে করত সে, কিন্তু গতকাল যে দৃশ্য সে দেখেছে তাতে করে এতদিনের সব ধারণা পাল্টে গিয়ে একরাশ ঘৃণা জন্মেছে মানুষটার প্রতি। অবশ্য সেই দৃশ্যটা দেখায় যেন লোকটার জীবনে কাল হয়ে দাঁড়ালো। নিজেকে আর বাঁচানো সম্ভব হবে না চিন্তা করেই লোকটা আচমকা হাওমাও করে কেঁদে উঠল। ইকবাল খান কাছে সে তীব্র আক্রোশে লোকটার পা বরাবর লাথি দিল। আহত শরীরে সেই আঘাতে লোকটা গুঙিয়ে উঠল। খুব কষ্ট করে বলল, আমাকে যেতে দিন সাহেব। আমার বাবা মায়ের আমি ছাড়া কেউ নেই। আমি কাউকে কিছু বলবো না। আমাকে বাঁচতে দিন। আমি মারা গেলে আমার বৃদ্ধ বাবা মাকে দেখার যে আর কেউ নেই। আমাকে ছেড়ে দিন সাহেব। ইকবাল খান কয়েকটা বৃষ্টি গালি দিয়ে বলে উঠল, তোর মতো জলজন্ত প্রাণকে আমি বাঁচিয়ে ভাবলি কি করে? তোকে বাঁচিয়ে রাখি আর দুদিন পর আমাকে ফাঁসির দড়িতে ঝোলানোর ব্যবস্থা করবি, তাই তো? আহত লোকটা ইকবালের পায়ে ধরে হাত জোর করে বলল, না সাহেব, আমি কাউকে কিছু বলবো না। আমাকে দয়া করে ছেড়ে দিন না সাহেব। ইকবাল খান হঠাৎ হু হু করে রুম কাঁপিয়ে হেসে লোকটার মাথা বরাবর শুট করলো। তৎক্ষণাৎ লোকটার চোখের মনে স্থির হয়ে রইল অট্টহাস্যতে মুশকুল মানুষরূপী জানোয়ারের মুখপানে। ধীরে ধীরে কপাল বেয়ে রক্ত ছিটকে পড়তেই সে শরীরের ভার ছেড়ে জোরে লুটিয়ে পড়ল। তবে তার চক্ষুদয় মৃত্যুর ঠিক আগ মুহূর্তে কেমন কেঁপে উঠল। ভেতর থেকে লোকটার রুহু যেন মনে মনে প্রার্থনা করে বলে উঠল, আমার বাবা মাকে সন্তান হারা করার শাস্তি দিতে এমন কেউ আসুক ধরণীতে, যে এরকম জানোয়ারদের উপযুক্ত শাস্তি দিয়ে ধ্বংস করে ছাড়বে তাদের পাপের রাজ্য। ঝলমলে সকালের মিঠে মিঠে রোদ জানালা ভ্যাত করে চোখে মুখে আছড়ে পড়তে প্রাপ্তির ঘুমের ঘোর কিছুটা কেটে গেল। কিছুক্ষণের ভেতর তার সমস্ত ইন্দ্রিয় শক্তি সচল হলে সে বেশ উষ্ণতা অনুভব করল নিজস্ব শরীরে। উষ্ণতার কারণ উদ্ঘাটন করতে প্রাপ্তির নিভু দৃষ্টিতে তখন চোখ মেলে চাইল, কিন্তু চোখ খুলে যা দেখলো তাতে ভেমড়ে খাওয়ার জোগাড় হলো তার। ভীষণ অবাক হয়ে এক ধ্যানে চেয়ে রইল সেদিকে। তৎক্ষণাৎ তার ঘুমের র্যাশ উধাও হয়ে ক্রমান্বয়ে ঢুক গেল সে। প্রহর তাকে বুকে টেনে নিয়ে এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে নিজেকে তার থেকে ছাড়ানোর জো পাচ্ছে না প্রাপ্তি। হঠাৎ ঘুমন্ত প্রহরের গরম নিঃশ্বাস প্রাপ্তির ঘাড়ের কাছে আছড়ে পড়াতে চোখ খিচে বন্ধ করে নিল সে। অন্যরকম অনুভূতিতে পিষ্ট হয়ে প্রহরের পিঠে হাত রাখল প্রাপ্তি। বেশ কিছুক্ষণ এভাবে অতিক্রম হলে প্রাপ্তির চোখ খুলে চাইল মানুষটার মুখের দিকে। বড় বড় পাপড়িযুক্ত চোখ, খাড়া নাক, লালচে ঠোঁটের অধিকারী মানবটাকে নিজের এত সন্নিকটে পেয়ে প্রাপ্তির দমবন্ধ অনুভূত হচ্ছে। ঠোঁট উল্টে বাচ্চাদের মতো নিষ্পাপ চেহারা বানিয়ে কি সুন্দর করে ঘুমাচ্ছে দেখো লোকটা, অথচ জেগে থাকা অবস্থায় মুখটাকে সারাক্ষণ বেচা মুখও করে রাখে। প্রাপ্তির চোখ কুঁচকে তার মুখের দিকে তাকালো, দৃষ্টি ফিরিয়ে লোকটার বুকের দিকে তাকালো। প্রহরের শরীর থেকে আসা অন্যরকম সুবাসে প্রাপ্তির দেহ মনের শিহরণ বয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। বুকের খুব কাছাকাছি থাকায় প্রাপ্তির চোখ বন্ধ করে সে ঘ্রাণ প্রশ্বাসের সঙ্গেই টেনে নিচ্ছে। সত্যিকার অর্থে লোকটার সাথে মিশে থাকতে, তার বুকে মাথা রাখতে বেশ লাগছে তার। এই প্রথম কোনো পুরুষের এতটা সংস্পর্শ থেকে নতুন সব অনুভূতি হৃদয় কোণে আনাগোনা করছে। গত রাতে তার প্রতি জমা অভিমান একটু একটু করে যেন প্রশম হয়ে যাচ্ছে। আচমকা দেয়াল ঘড়িতে নজর পড়ল প্রাপ্তির। 7:30 বাজে এখন। হঠাৎ নামাজের কথা স্মরণ হতেই সে ওঠার জন্য ছটফট করল, কিন্তু লোকটার বাহু বন্ধন থেকে এক বিন্দু ছাড় পেল না, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরে প্রাপ্তির ঘাড়ের ভাঁজে মুখ গুজল সে। আচমকা পুরো দেহে শিহরণ বয়ে গেলে প্রাপ্তি তড়িৎ গতিতে তার চুলে হাত ডুবিয়ে চোখ বন্ধ করে নিল। বুক ধড়ফড় করছে তার। এ লোকের আজ কি হলো প্রাপ্তি ভেবে পাচ্ছে না। সে কখন এত কাছে আসলো তার?
গতকাল তো ঘুম থেকে উঠে তাকে কাছে পায়নি, আর আজ তাকে কেমন নাজেহাল করে ছাড়ছে। তবে এখানে আসার পর থেকে সঠিক সময়ে উঠে নামাজ পড়তে পারে না বলে প্রাপ্তির মন ভার হলো। প্রহরের বুকে হাত রেখে সরাতে চেষ্টা করলে প্রহর চোখ কুচকে বিড়বিড় করলো, ঘুমাতে দাও রহস্যময়ী। রহস্যময়ী? এটা আবার কি? প্রাপ্তি ঠোঁট উল্টে তাকিয়ে রইল খানিক কাঠ খুঁড়তার স্বভাবের মানুষটার পানে। রহস্যময়ী কি তাকে বলল? কিন্তু কেন? প্রাপ্তির সব চিন্তা ছেড়ে শক্তি প্রয়োগ করে প্রহরকে পুনরায় সরানোর চেষ্টা করলে প্রহর এক অদ্ভুত কাণ্ড ঘটালো। প্রাপ্তির উপর পা তুলে তাকে আষ্টে পৃষ্ঠে কুল বালুসের মতো জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখলো। গলার কাছে মুখ রেখে ঘুম ঘুম কণ্ঠে বলল, ডোন্ট ডিস্টার্ব মি। প্রহরের ঠোঁট নিঃসৃত প্রতিটি কথার বদৌলতে গলার কাছটাতে উষ্ঠ ছোঁয়া তীব্রতর ভাবে অনুভব করে প্রাপ্তি দমে গেল। পুনরায় তাকে সরানোর চিন্তা ত্যাগ করে আঁখি বুঝে ওভাবেই পড়ে রইল সে। সকাল সকাল ভার্সিটির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছে নুহা। প্রাপ্তিকে লাগাতার ফোন দিয়েও পাচ্ছিল না বিধায় সে একাই চলে এসেছে। ভার্সিটির ক্লাস ছিল একটা, সেটাতেই অ্যাটেন্ড করে সে ক্যান্টিনের দিকে হাঁটা দিল। কিন্তু মাঠের কাছে আসতেই একজনকে দেখে সে থমকে দাঁড়িয়ে পড়ল। লোকটা অবশ্য তাকে দেখেনি, লিলিপ্ত ভঙ্গিতে নিঃশব্দে হেঁটে যাচ্ছে। নুহা কিছুটা আড়াল হয়ে দেখার চেষ্টা করলো সে কোথায় যাচ্ছে। ফিজিক্স ডিপার্টমেন্টের ক্লাসরুমে লোকটাকে ঢুকতে দেখে নুহা চমকে চোখ বড় বড় করে চেয়ে রইল সেদিকে। এই লোক এখানে কি করতে এসেছে তা নুহার মাথায় ঢুকছে না। তাই সে বিরস মুখে তার পাশে থাকা এক মেয়েকে জিজ্ঞেস করলো, ফিজিক্স ডিপার্টমেন্টের ক্লাসরুমে মাত্র যে লোকটা প্রবেশ করলো সেটা কে? মেয়েটা হাস্যোজ্জ্বল মুখে বলে উঠল, ফিজিক্স ডিপার্টমেন্টের নতুন লেকচারার উনি, আজই জয়েন দিয়েছে। কি হ্যান্ডসাম তাই না? ওনার নাম রাহাত আহমেদ। নামটাও কি কিউট! উফ। মেয়েটা তার কথা শুনিয়ে চলে গেলে নুহা তার দিকে তাকিয়ে বিরক্তিতে ঘাট হয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটার চোখ ফুটো করে দিতে মন চাইছে তার, নয়তো এই চোখ দিয়ে পুনরায় রাহাতকে গিলে খাবে যা নুহার সহ্য হবে না। রাহাতকে নিয়ে হঠাৎ নিজের মধ্য জ্বালাসে দেখে নুহা মিটিমিটি হাসলো। ক্লাসরুমের দিকে আরেকবার তাকিয়ে প্রাপ্তির নিকট ফোন দিতে দিতে সামনের দিকে এগিয়ে গেল সে। দুপুরবেলা প্রাপ্তি রেডি হয়ে তার মামার বাসায় আসলো। তার সাথে রাত্রিও এসেছে, প্রহরও চলে আসবে কিছুক্ষণের মধ্যে। মহাশয়ের হাত থেকে খুব কষ্টে ছাড় পেয়েছে আজ প্রাপ্তি। দানবের মতো শরীর নিয়ে তার উপরে শুয়ে থাকায় হাড়গোড় ভাঙার উপক্রম হয়ে গেছিল তার। সেই হাড় ভাঙা থেকে রক্ষা করতেই তার প্রাণ প্রিয় বান্ধবী নুহার কল এসেছিল বোধহয় তার ফোনে। যদিও ফোনটা ভাইব্রেশন করা ছিল, তবু সুযোগ পেয়ে প্রাপ্তি ফোনটা হাতে নিয়ে প্রহরের কানের কাছে ধরাতেই সে হাঁকচকে উঠে বসে। তখন প্রহরের অবস্থা দেখে প্রাপ্তির অট্টহাসি পেলেও কোনো মতে চেপে গিয়ে সেই সুযোগে উঠে গিয়েছিল সে। তাছাড়া সে রাত্রির মুখে শুনেছে আজ তাকে নিয়ে মামার বাসায় আসবে বলে প্রহর কোথাও যায়নি, নয়তো সকালে নাকি তাকে সচরাচর পাওয়া যায় না। মামার বাসায় প্রবেশ করতেই প্রাপ্তি আশেপাশের মানুষজনকে দেখে চমকে গেল। তার চাচা চাচি, ছোট মামা মামি, নানা নানি সবাই বাসায় উপস্থিত। প্রাপ্তির যত দূর মনে পড়ে এদের মধ্যে কেউই কখনো এই বাসায় আসেনি। আফরোজার সঙ্গে রেশারেশি আর একমাত্র কারণ ছিল। এখন নিশ্চয়ই সব ঘটনা সম্পর্কে অবগত হওয়াতেই তারা এখানে উপস্থিত হয়েছে। প্রাপ্তি হাসি মুখে তাদের দিকে এগিয়ে গিয়ে কুশল বিনিময় করে নিল। কিছুক্ষণের মাঝে প্রহর এসে উপস্থিত হলে নতুন জামাইকে আপ্যায়ন করতে তারা উঠে পড়ে লাগলো। সব সময় নীরব থাকা বাড়িটা মুহূর্তে জমজমাট হয়ে গেলে প্রাপ্তি তৃপ্তির হাসি হাসলো। দুপুরের খাবারের পাট চুকে গেলে রেস্ট নিতে প্রাপ্তি নিজের রুমে আসলো। বড্ড অগোছালো হয়ে আছে রূপটা। অবশ্য সমস্ত বাড়ি কেমন অন্ধকারাচ্ছন্ন। একটা মেয়ে ঘরে না থাকলে যা হয় আর কি। মালা এসে রান্না বান্না করে ঘর ঝাড়ু দিয়ে গেলেও মামা ভাইয়ের সব জিনিসপত্র এলোমেলো হয়েই থাকে। প্রাপ্তির মনটা হঠাৎ খারাপ হয়ে গেল তার মামা এবং ভাইয়ের কথা চিন্তা করে। তারা একা আর কতকাল এভাবে থাকবে? এসব ভাবা অবস্থায় একজনের কথা প্রাপ্তির স্মরণ হলো তীব্রভাবে। তৎক্ষণাৎ সে বিছানায় গা এলিয়ে দিয়ে কল দিল উক্ত ব্যক্তির নাম্বারে। কলটা রিসিভ হলে প্রাপ্তি অপরাধী মুখে বলে উঠল, সরি আপু, তোমাকে ফোন দিয়ে আমার বিয়ের কথাটা জানাতে পারিনি, প্লিজ রাগ করো না। উপাস থেকে লাবণ্য অবাক হয়ে বলল, কি বলছো? কখন বিয়ে হয়ে গেল? হয়েছে গতকাল। আগামীকাল ভার্সিটিতে এসে তোমায় সব বলবো। শুনলাম আগামীকাল অ্যাডমিট কার্ড দিবে আমাদের, তাহলে কালই দেখা হচ্ছে। এরই মধ্যে প্রহর রুমে আসলো। তাকে দেখে প্রাপ্তি তাড়াহুড়ো করে শোয়া থেকে উঠে বসলো। লাবণ্যকে জানিয়ে দিল, জি আপু চলে আসবো, এখন রাখছি। প্রহর প্রাপ্তির দিকে চেয়ে থাকলেই বিছানা থেকে নেমে দাঁড়ালো সে।
প্রহরের নজর পরখ করে প্রাপ্তি আড়ষ্ট গলায় বলল, কিছু বলবেন? প্রহর এগিয়ে এলো প্রাপ্তির নিকট, পাশাপাশি দাঁড়িয়ে বলল, কি বলবেন? আজ থাকবে এখানে? কেন, আপনি থাকবেন না? প্রহর ঠোঁট টিপে হেসে বলল, আমারও থাকতে হবে। প্রাপ্তি ভোরকে গিয়ে মাথা নিচু করে বলল, সেটা আপনিই জানেন। গতকালের মতো সারা দিনের জন্য উধাও হবার প্ল্যান করলে চলে যেতে পারেন। প্রহর তার বউয়ের অভিমানী কথার ধরন দেখে ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসলো। আচমকা প্রাপ্তির পিঠে হাত রেখে বলল, আমি থাকলে আপনি খুশি হবেন? জানি না। তো কে জানে? প্রাপ্তি মুখ তুলে চেয়ে এবার বলল, আমার মন চাইছে আজ এখানে থাকতে। আপনার মন চাইলে আপনিও থাকুন। প্রহর এক ধ্যানে কিছুক্ষণ প্রাপ্তিকে দেখে নিয়ে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। গম্ভীর স্বরে বলল, আমার বউয়ের যেহেতু থাকতে মন চাইছে, সুতরাং আমারও থাকা উচিত। প্রাপ্তি চোখ কুচকে এক পলক প্রহরকে দেখে নিয়ে পিছু ফিরে মৃদু হেসে চলে যেতে নিলে তৎক্ষণাৎ প্রহর তার হাত ধরে হ্যাঁচকা টান দিল, যার ফলস্বরূপ প্রাপ্তি তড়িৎ গতিতে ছিটকে গিয়ে পড়ল প্রহরের বুকে। ভীষণ অবাক দৃষ্টিতে প্রহরের দিকে চোখ ছোট করে তাকাতেই তার খোপায় একটা সাদা গোলাপ গুঁজে দিল সে। অতঃপর ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে আওড়ালো, এখন আমার কি যে উপায়, ফুল গুজেছি চাঁদের খোপায়। আমি কি পাবো তোমায় এ ভুবনে কেউ যদি পায়। নির্ধান্বিত মনে দূর আকাশের পানে চেয়ে আছে লাবণ্য। তার মনের মধ্যেও তুলপাড় শুরু হয়েছে যেন মুহূর্তেই। কিভাবে প্রাপ্তির কাছে মনের কথাগুলো পেশ করলে সেটা দৃষ্টিকটু দেখাবে না, সেটাই এই মুহূর্তে তার চিন্তার মূল বিষয়বস্তু। নিজের মনের ভাব প্রকাশ করতে সে বেশ জড়তা অনুভব করছে। হঠাৎ আকাশ থেকে দৃষ্টি সরিয়ে লাবণ্য প্রাপ্তির দিকে এক পলক চেয়ে এদিক ওদিক দৃষ্টি ঘুরায়। প্রাপ্তি লাবণ্যের দ্বিধাময় দৃষ্টি দেখেই কিছু একটা আন্দাজ করে বলে ওঠে, কিছু বলবে আপু? লাবণ্য এবার ঠোঁট কামড়ে প্রাপ্তির দিকে চাইল। মেয়েটার চোখে মুখে স্নিগ্ধতা বিরাজ করে সব সময়, দেখা মাত্রই চোখ শীতল হয়ে যায়। খানিক আগে প্রাপ্তি তার জীবনের সমস্ত কাহিনী লাবণ্যকে বলেছে। সবকিছু শুনে লাবণ্যর মনে আন্দোলন শুরু হয়েছিল ক্ষণিকের জন্য। মেয়েটা কি করে এতদিন সহ্য করলো এসব? প্রাপ্তির জায়গায় সে থাকলে কি পারত সমস্ত কিছু সহ্য করতে? হয়তো বা পারত। একটা অনাথ সন্তানের জন্য মাথা গোজার আশ্রয়টুকুই সব। সেই আশ্রয়স্থল হারিয়ে ফেলার ভয়ে শত শত কটু কথা নির্যাতন তারা অনায়াসে সহ্য করে নেয়, যেমন প্রাপ্তি সহ্য করেছে। তবে কারো পর্যাপ্ত ধৈর্য না থাকলে অবশ্যই এসব শারীরিক মানসিক নির্যাতন সহ্য করা সম্ভবপর নয়। আর প্রেক্ষিতে প্রাপ্তিকে নিঃসন্দেহে যথেষ্ট ধৈর্যশীল মেয়ে বলা যায়। বুদ্ধিমতী সরল মেয়েটা মামার সংসারে অশান্তি হবে বিধায় এতদিন মুখে কুলু পেটেছিল, কাউকে কিছু বুঝতে দেয়নি। কিন্তু সবকিছুর মধ্যেও লাবণীর এটা ভেবে ভালো লাগছে যে প্রাপ্তির বিয়েটা হয়েছে একজন যোগ্য মানুষের সাথে, আর তার কাছেও কিছু গোপন করেনি প্রাপ্তি। কিন্তু হঠাৎ প্রাপ্তি তাকে তার জীবনের কাহিনী কেন শেয়ার করলো এটাও ভেবে পাচ্ছে না লাবণ্য। মেয়েটা কি তাকে বিশ্বাসযোগ্য মনে করছে? প্রাপ্তি তো তাকে তার জীবন কাহিনীর সারসংক্ষেপ বলে দিল। এখন নিজের কথাগুলো কিভাবে প্রাপ্তির কাছে বলবে সেটাই গোছাতে হিমশিম খাচ্ছে লাবণ্য। লাবণ্যের এই অবস্থা দেখে প্রাপ্তি মৃদু হেসে লাবণ্যের হাতের উপর নিজের হাত রেখে বলল, কি বলতে চাও আপু, নির্দ্বিধায় বলে দাও, আমি কিছু মনে করব না। লাবণ্য এবার খানিক সাহস পেল, প্রাপ্তির চোখের দিকে চেয়ে বলল, আমি যে তোমার ভাইয়াকে পছন্দ করি এটা তুমি জানো কিনা জানি না, তবে প্রাপ্তি আলতো হেসে বলল, আমি সব জানি আপু, তুমি যে এখনো ভাইকে পছন্দ করো সেটাও বুঝি। লাবণ্য ফেল ফেল নয়নে কিছুক্ষণ চেয়ে থেকে শুধালো, কিভাবে জানো? ভাইয়া বলেছে। তবে ভাইয়া কেন তোমার ডাকে সাড়া দেয়নি সেটা বলেনি। লাবণের এবার কৌতূহল হলো প্রত্যয় কি বলেছে সেটা জানার জন্য। তবু কৌতূহল সে দমিয়ে রেখে প্রাপ্তির উদ্দেশ্যে মলিন মুখে বলল, কলেজ লাইফে তোমার ভাইয়াকে প্রথম দেখেছিলাম আমি। প্রথম দেখাতেই আমার তাকে পছন্দ হয়, ভীষণ ভালো লাগে। এক সময় আমি বুঝতে পারি তার প্রতি হওয়া ভালো লাগাটা ধীরে ধীরে ভালোবাসায় রূপান্তরিত হয়েছে। তবু আমি সাহস পেতাম না তাকে এই ব্যাপারে কিছু বলার, কিন্তু সে নিজেই বুঝে নিয়েছিল। আর কম বয়সে দায়িত্ব নেবার ভয়ে সে আমাকে রিজেক্ট করেছিল। তখন খুব কষ্ট পেলেও একটা সময় এসে আমি নিজেই তার সিদ্ধান্তকে সম্মান জানাই। তোমার ভাইয়া হয়তো ভেবেছিল তার প্রতি ক্ষণিকের মোহ জন্মেছে আমার মনে, যা সময়ের সাথে সাথে বিলীন হয়ে যাবে। কিন্তু আমি তো এখনো তাকে ভুলতে পারিনি প্রাপ্তি, আর না তাকে ছাড়া কাউকে কখনো গ্রহণ করতে পারবো।
কিছুদিন ধরে আমার জন্য বিয়ের প্রস্তাব আসছে অহরহ, কিন্তু আমার বাবা আমার মত না জেনে তাদের সম্মতি দেয়নি। নিজস্ব পছন্দের কেউ আছে কি না জিজ্ঞাসা করলে আমি হ্যাঁ বলে দিই। এখন প্রাপ্তি এক ধ্যানে লাবণ্যের কথা শোনাকালীন হঠাৎ উত্তেজনা নিয়ে বলে উঠল, তুমি ভাইয়ার কথা বলেছো? তবে বলি কি লাভ, তোমার ভাইয়া তো আমাকে পছন্দ করে না। ভাইয়ার মনে কি আছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু তোমার আব্বু কি বলেছে সেটা বলো আপু। লাবণ্য মাথা নিচু করে বলল, প্রস্তাব নিয়ে যাওয়ার কথা বলেছে, আব্বু রাজি এ ব্যাপারে। প্রাপ্তি আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল মুহূর্তেই, কারণ সে মনে প্রাণে সবসময় চাইতো লাবণ্যই যেন তার ভাই আর বউ হয়। ধনীর দোলালি হয়েও সকলের কাছে অমায়িক ব্যবহারের জন্য সমাদৃত লাবণ্য। বর্তমান যুগে এমন মেয়ে খুবই কমই পাওয়া যায়। তাছাড়া প্রাপ্তির খারাপ সময়গুলোতে লাবণ্য ঢাল হয়ে তার পাশে ছিল। তার মন খারাপ দেখলে বড় বোনের ন্যায় কাছে বসিয়ে স্নেহ করত, দিত কিছু আদরে আশ্বাস। সব সময় সময়ে অসময়ে ফোন দিয়ে খোঁজ খবর নেওয়াটাও ছিল তার নিত্যদিনের কাজ। এজন্য মূলত লাবণ্যের প্রতি ভীষণ টান অনুভব করে প্রাপ্তি। রক্তের সম্পর্কে না হয়েও লাবণ্য যেন তার খুবই আপনজন। প্রাপ্তির উচ্ছ্বাস লক্ষ্য করে লাবণ্য খানিক ভাবুক হলো। তার কিছু বলার পূর্বে প্রাপ্তি বলে উঠল, তুমি এই ব্যাপারে কোনো চিন্তা করো না আপু, মামাকে আমি আজই সব বলবো। আর আমার ভাইয়ার তো অন্য কারোর সঙ্গে রিলেশন নেই, মামা রাজি তো ভাইয়াও রাজি। আর আমার তো আগে থেকেই তোমাকে পছন্দ। এবার একটু হাসো, তুমি নিশ্চয়ই এসব নিয়ে খুব চিন্তায় ছিলে। আনন্দের অতিশয্যে লাবণ্যের চোখমুখ চকচক করলেও সে ঠোঁট এলিয়ে হাসল কেবল। কিছুক্ষণ পর নুহামের সে যোগ দিল তাদের সাথে। বাচ্চাটি ঘেমে নিয়ে ভিড় ঠেলে প্রাপ্তি ও তার অ্যাডমিট কার্ড নিয়ে তবে ফিরেছে। লাবণ্য তাদের ভার্সিটির সিনিয়র আপু, তার কথা কি অমান্য করা যায়? তাই তো প্রাপ্তিকে তার সঙ্গে কথা বলার জন্য রেখে সে একাই এই কষ্টটা করে এসেছে। নুহাকে হাঁপাতে দেখে প্রাপ্তি নিজের সাইড ব্যাগ থেকে পানির বোতল বের করে দিল। নুহা পানি খেয়ে গলা ভিজে প্রাপ্তির উদ্দেশ্যে বলল, চল বাসায় যাই, এবার বড্ড ক্লান্ত লাগছে। প্রাপ্তি আকাশের দিকে একবার তাকালো। আকাশে কালো মেঘ জমিয়ে পরিবেশটা কেমন গুমট মেরে আছে। বৃষ্টি আসার পূর্ব লক্ষণ, সেজন্য ভ্যাবসা গরমটা অধিক হারে অনুভব হচ্ছে। লাবণ্য উঠে দাঁড়ালো, তাদের উদ্দেশ্যে করে বলল, আকাশের অবস্থা কিন্তু ভালো না, চলো বাসায় যাওয়া যাক। অতঃপর তিনজনই 2 তলার বারান্দার ছেড়ে নিচতলা এসে দাঁড়ালো। লাবণ্যের গাড়ি গেটে অপেক্ষা করছে বিধায় সে প্রাপ্তির থেকে বিদায় নিয়ে চলে গেল। সে থেকে চেয়ে থেকে প্রাপ্তি মাঠের দিকে পা বাড়াতেই নুহা তার হাত টেনে ধরল। আগ্রহ নিয়ে বলল, এক্ষুনি বাসায় যাব না, চল না মাঠের ওই দিকটায় কিছুক্ষণ বসি। কিছুক্ষণের মাঝেই বৃষ্টি হবে মনে হচ্ছে। বৃষ্টি বিলাসের সাথে 1 কাপ চা, দারুণ হবে ব্যাপারটা, চল না যায়। প্রাপ্তি কিছু বলার পূর্বেই নুহা তার হাত টেনে ভার্সিটির পলাশ গাছটার নিচে গিয়ে বসলো। প্রাপ্তি কটমট চাহনিতে নুহার দিকে তাকিয়ে বলল, বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধানোর ইচ্ছা জেগেছে? তুই কখনো মানুষ হবি না, তাই না? এত লেকচার দিস না তো, ভয় দেবে। তোর জামাই কোথায়? ভাইয়া যেতে যাবে না তো? জানি না, তবে সব ব্যাপারে উনি ভীষণ কঠোর। চল বাসায় যাই। নুহা মুখ ভুতা করে বলল, চল তাহলে, এই বৃষ্টিটাও আসছে না, সুতরাং বসে থেকে লাভ নেই। প্রাপ্তি বসা থেকে উঠে দাঁড়িয়ে হঠাৎ দুষ্টু হেসে বলল, এত ভেজার শখ থাকলে রাহাত ভাইয়াকে সঙ্গে নিয়ে ভিজিস। ভালো কথা মনে করলি। এই লোক কিছু তো জানালো না এরপর? কি জানাবে? উনি প্রস্তাব দিয়েছে, এবার তুই গ্রহণ কর। কিভাবে করব? সে কি আমার কাছে এসেছে? ওয়েট কর, উত্তর জানার জন্য আসবে নিশ্চয়ই। দুজনে কথা বলতে বলতে গেটের কাছে এসে দাঁড়ালো। আশেপাশে একবার নজর বোলাতেই পার্কিং লটে গাড়িতে হেলান দেওয়া অবস্থায় প্রহরকে দেখতে পেল প্রাপ্তি। সাদা শার্ট পরিহিত লোকটা এদিক সেদিক চেয়ে ক্রমান্বয়ে নিজের ফোনে কি যেন করে চলেছে। সে কি কাউকে ফোন দিচ্ছে? হঠাৎ প্রাপ্তি নিজের ব্যাগ হাতে নিয়ে নিজের ফোনটা চেক করলো। প্রহরের নাম্বার থেকে 30+ মিস কল দেখে প্রাপ্তি ফটকে গেল। ফোনটা সাইলেন্ট থাকায় সে একদম শুনতে পায়নি। প্রাপ্তির ভরকানো চাহনি দেখে নুহা পাশ থেকে বলল, কি হয়েছে? প্রাপ্তি ইশারায় প্রহরকে দেখিয়ে তার ফোনের অবস্থাটাও দেখালো। নুহা ঠোঁট টেপে হেসে বলল, দাঁড়িয়ে আছিস কেন? এক্ষুনি যা, আমার মনে হচ্ছে নিশ্চয়ই তোর জন্য শাস্তি অপেক্ষা করছে। প্রাপ্তি ঠোঁট উল্টে বলল, ভয় দেখাস কেন? কি শাস্তি? নুহা দুষ্টু হেসে বলল, রোমান্টিক শাস্তি। প্রাপ্তি নুহার পিঠ চাপড়ে দিয়ে বলল, বাজে কথা কম বলবি। তুই কিভাবে যাবি সেটা বল। মুহূর্তে আকাশের রং কালচে হয়ে গেল।
বাতাসের ব্যাগ বৃদ্ধি পেল দ্বিগুণ। নুহা ঠোঁট উল্টে বলল, সত্যিই তো, কিভাবে যাব? আকাশের যে অবস্থা। প্রাপ্তি আশেপাশে আরেকবার দেখে নিয়ে নুহার হাত ধরে বলল, চল আমার সাথে। প্রাপ্তির কথা শেষ হবার পরপরই তাদের পেছন থেকে হঠাৎ বেরিয়ে এলো রাহাত। সে টান টান ভঙ্গিতে প্রাপ্তির সামনে দাঁড়িয়ে বলল, প্রহর তোমার জন্য কতক্ষণ যাবত ওয়েট করছে প্রাপ্তি, তুমি যাও ওর কাছে। রেগে গেলে ওর মাথা আবার ঠিক থাকে না। চিন্তা নেই, আমি তোমার বান্ধবীকে বাসায় পৌঁছে দিব। প্রাপ্তি নুহার দিকে তাকালো একবার। নুহার অবুঝ চাহনি দেখে সে হাসলো। তারপর রাহাতের কথায় সায় জানিয়ে নুহার গাল টেনে প্রহরের কাছে এগিয়ে গেল। লোকটাকে বেশ চিন্তিত লাগছে, অনবরত পায়চারি করছে সে। রাহাতের কথা স্মরণ করে প্রাপ্তির এবার ভয় লাগলো যেন। প্রহর কি খুব বেশি রেগে গেছে? প্রাপ্তি তাকে ঠিক বুঝতে পারে না। একবার তার ব্যবহার থাকে কঠোর, অথবা আরেকবার বড্ড নমনীয়। মাঝে মাঝে তার আধ্যাত্মিক সব কথা বুঝতে বেশ ব্যাক পোহাতে হয় প্রাপ্তির। এরই মধ্যে দুজনের চোখাচোখি হতেই প্রহর রাগে দৃষ্টিতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। আর প্রাপ্তি সেই দৃষ্টি দেখে ঢুক গেলে ভীত হরিণীর ন্যায় প্রহরের পাশে গিয়ে দাঁড়ায়। আসার সময় প্রহর যে তাকে ফোন দিবে বলেছিল সেটা বেমালুম ভুলে গিয়েছে সে। প্রহর গম্ভীর চাহনিতে প্রাপ্তিকে একবার দেখে নিয়ে তারা দিয়ে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।